মা বাবা চলো এখান থেকে। শোন মা, তুই যখন একেবারেই চলে যাবি তা বাড়িটা একটু ভালো করে দেখে নে। এই বাড়ির সঙ্গে তোর কত স্মৃতি, কত মায়া। আর জামাই বাবুর সঙ্গেও একবার কথা বলার একটু প্রয়োজন আছে। আরে রাখো তো বাবা তোমার কথা। আর এই বাড়ি ঘরের কথা বলছো, যে বাড়ি ঘর কিনা ব্যাংকের কাছে নিলাম হয়ে গেছে। দুদিন পরে এই ব্যাংক এসে এই বাড়ি ঘর সবকিছু নিয়ে যাবে, তখন আমি কোথায় যাব? চলো, যত দ্রুত সম্ভব আমি এখান থেকে যেতে চাই। মা, তারপর একটা কথা থাকে, কারণ তুমি যে চলে যেতে চাচ্ছ, জামাই বাবাজির কথা কি একবারও ভেবে দেখেছো? তুমি চলে গেলে তার কি হবে? তার সাথে তোমার কত সম্পর্ক, ভালো সম্পর্ক, খারাপ সম্পর্ক জড়িয়ে আছে। একবার তার কথা তোমার চিন্তা করা উচিত। হঠাৎ কোনো ডিসিশন নেওয়াটা আমার মনে হয় ঠিক হবে না। দেখো মা, আমার আর চিন্তা করার মতন কোনো সময় নেই। আর তাছাড়া তোমাদের জামাই বাবাজি কোথায় থাকবে, কি করবে, এসব আমি চিন্তা করতে পারবো না। আর তোমাদের যদি এত দরদ হয় তার জন্য, তাহলে তোমরা এই বাড়িতে থাকো, আমি চলে গেলাম। আহা আন্টি, ও যখন চলে যেতেই চায় তাহলে দাঁড়িয়ে থেকে লাভ কি? চলেন আমরা চলেই যাই। চলো। চলেই যাচ্ছ? হ্যাঁ, চলেই যাচ্ছি। মানে আমাকে ছেড়ে, আমার বাড়িঘর ছেড়ে একবারে চলে যাচ্ছ? তোমার বাড়িঘর কোথায় দেখছো? তোমার বাড়িঘর, যে বাড়িঘর কিনা দুদিন পরে ব্যাংক নিয়ে যাবে, সেটাই কি তোমার বাড়িঘর? তোমার সাথে কিন্তু আমার ডিভোর্স হয়নি। হয়নি? তাতে কি হয়েছে? আমি কাল পরশুর মধ্যে তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। সে তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু দুদিন পর স্ত্রীর দাবি নিয়ে আবার আমার কাছে আসবে না তো? প্রশ্নই আসে না। দেখো, তোমার সাথে আমি অযথা কথা বলে আমার সময় নষ্ট করতে চাই না। তুমি তোমার মতো ভালো থাকো, আর আমি আমার মতো ভালো থাকবো। যে চলে যেতে চায় তাকে ধরে রেখে আর লাভ কি? কারণ আমি তো আর চেষ্টা করলে তোমাকে ধরে রাখতে পারবো না। তুমি তো বলেছিলে আমি তোমার ভালোবাসার মানুষ, তোমার জান, তোমার প্রাণ, আরো কত কিছু। আমাকে ছেড়ে যেতে কি তোমার একটুও কষ্ট হচ্ছে না? দেখো, আবেগ দিয়ে কখনো জীবন চলে না। আর তাছাড়া এসব কথা আমি তোমাকে একটা সময় বলতাম, যখন তোমার গাড়ি বাড়ি সব কিছু ছিল, কিন্তু এখন আর তোমার কিছুই নেই। আর তাছাড়া আমারও তো একটা ভবিষ্যৎ আছে, তাই তোমার সাথে থেকে আমি আমার ভবিষ্যৎটা অন্ধকার করতে পারবো না। ভালো থাকো, আল্লাহ হাফেজ। দেখো বাবা, আমি বলি কি, এটা তোমার ভাগ্যের নির্মম পরিহাস। আসলে যে ঘর করবে, যে সংসার করবে, সেই যখন বেমুখ, আমি আর কি বলতে পারি? তবে আমি বাবা হয়ে এটা বলতে পারি, ও যেটা করছে ভালো করছে না। আসলে তোমার শ্বশুর যেটা বলেছে একদম ঠিক কথা বলেছে। ভাগ্য কেউ তার বদলাইতে পারে না। আর দেখো বাবা, আমার মেয়ে যেটা করছে সত্যি ভুল করছে, এটা আমাদের করার কিছু নাই। আমরা কিছুই তোমার জন্য করতে পারলাম না। আহা আন্টি, চলেন তো। বলতে দে না, যদি কখন আমরা ভুল করে থাকি আমাদেরকে ক্ষমা করে দিও বাবা। আচ্ছা ঠিক আছে, চলো চলেন। কোথায় যাচ্ছ শুনি? অফিসে যাচ্ছি। তো নাস্তা না করে আমি তোমার জন্য সকালবেলা ডিম পোস্ট করলাম, ডিম মামলেট করলাম। তোমার যেটা দিয়ে ইচ্ছা তুমি সেটা দিয়ে খেও। আচ্ছা ঠিক আছে। এই যে আমি অফিসে যাচ্ছি, তখন তুমি কোথায় ছিলে যখন আমি রেডি হলাম? বুঝো না, বাড়ির কাজ আছে না। আর তাছাড়া আমার 10টা না 5টা না একটা মাত্র স্বামী, সে যদি বাড়ি থেকে না খেয়ে বাহিরে যায়, সে বাহিরে কখন কি খাবে, এগুলো নিয়ে আমার টেনশন হবে না বলো? আচ্ছা ঠিক আছে, আপনি যখন এত করে বলছেন তাহলে তো বাড়ি থেকে খেয়ে যেতেই হবে। চলেন, নিজে হাতে আমাকে খাইয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, চলেন এবার। হ্যাঁ চলো।
শোনো, বাবা হয়ে আমার যে কর্তব্যটা ছিল আমি সেটা করতে পারিনি, কারণ তুমি আমার একমাত্র মেয়ে। তোমাকে আদর স্নেহ কোনো কিছু আমি কমতি রাখিনি, কিন্তু তুমি যে কাজটা আজকে করলে আমার উচিত ছিল তোমার গালে দুটি কষের চাপড় মারি, কিন্তু আমি সেটা পারিনি, রাখো, কারণ তুমি আমার একমাত্র মেয়ে। এসব কথা ওকে বলে কোনো লাভ নাই, যা করার তা তো করেই ফেলছে। আসলে ওর তো কোনো দোষ নাই, দোষ হচ্ছে তোমার আর আমার। কারণ ছোটবেলা থেকে ও যখন যেটা আবদার করছে ঠিক তখন আমরা সেটাই দিছি, ওর অভাব কি জিনিস আমরা বুঝতেই দেই নেই। ওই যে বলে না, আদরে আদরে বাদর হয়ে গেছে। এখন আর বলে কি লাভ, যেটা হবে সেটা তো হয়েই গেছে। আন্টি এসব রাখেন তো, আপনারা তাড়াতাড়ি আমাদের দুজনের বিয়ের আয়োজন করেন। হ্যাঁ, বিয়ে তো হবেই, তবে তার আগে আমাকে আমার প্রাক্তন স্বামীকে ডিভোর্স লেটারটা পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, তুমি আগে ডিভোর্সটা দাও। আর আন্টি, আঙ্কেল, আপনার বিয়ের তারিখ ঠিক করেন, তারপর আমি আসবো। ঠিক আছে, আমি এখন আসি। সোহেল, সোহেল, আছো তুমি? এই তো বাইরে ছিলাম। তুমি? তোমার জন্য একটা সুখবর আছে। সুখবর? আমার সুখবর তো কিছুক্ষণ আগে বাড়ি থেকে চলে গেছে। ও আমাকে ছেড়ে, আমার ঘর বাড়ি ছেড়ে চিরজীবনের জন্য চলে গেছে। তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা আচ্ছা, তুমি তোমার ওয়াইফের কথা বলছো? তোমাকে ক্লিয়ার করেই বলছি, যখন আমার টাকা ছিল, বাড়িঘর ছিল, তখন আমি আমার বউয়ের কাছে অনেক আদরের একটা হাজব্যান্ড ছিলাম। কত আদর, কত যত্ন, কত কিছু। ব্যাংকের কাছে 30 লক্ষ টাকা ঋণ হয়ে গেলাম। এই ঋণটা হয়েছে শুধুমাত্র ওর জন্যে। ওর ইচ্ছা, আশা, আকাঙ্ক্ষা পূরণ করতে গিয়েই আমার এই সমস্ত ঋণ হওয়া। অথচ মানুষটা একটা বারের জন্য বোঝার চেষ্টা করলো না আমি কেন ঋণ হলাম, কেন আমার সম্পত্তি সবকিছু ব্যাংক নিলামে নিয়ে নিচ্ছে। একটা বারও জানার চেষ্টা করলো না। কি সুন্দরভাবে বাড়িঘর ছেড়ে আমাকে ছেড়ে চলে গেল। আচ্ছা, যে যাবার তো সে চলেই গেছে, তার কথা বাদ দাও। আরেকটা কথা শোনো, তোমার বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স তোমার কিছুই যায়নি। ব্যাংক তোমাকে আরো 3 বছর সময় দিছে। 3 বছরে তোমার 30 লক্ষ টাকা শোধ করতে হবে, আর আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করতে পারবো। কি বলছো তুমি সব? তার মানে ব্যাংক আমাকে 3 বছর সময় দিয়েছে, এই 3 বছরের মধ্যে 30 লক্ষ টাকা আমাকে শোধ করতে হবে। তুমি কি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যি বলছি। তোমার কথা শুনে আমি খুব খুশি হলাম। আমি আজকে বিকেলে ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে ডিটেলস আমি সব কিছু জেনে 30 লক্ষ টাকা যেভাবে হোক 3 বছরের মধ্যে আমি শোধ করব। আর তুমি 10 লাখ টাকা আমাকে দিয়ে হেল্প করবে? হ্যাঁ, আমি তোমাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোমার বউ চলে গেছে যখন, আমি তোমার বাড়ির বউ হতে চাই। তুমি ঠিকই বলেছ, যে আমার বিপদে আমার পাশে এসে দাঁড়ায় তাকে আমি এ বাড়ি থেকে কিভাবে তাড়াই? তুমি আমার বউ হবে। আমি কথা দিচ্ছি, তুমি আমার বউ হবে। আজকে বিকেল আমি ব্যাংকে যাব। ব্যাংকে গিয়ে সমস্ত কিছু জেনে 30 লক্ষ টাকা শোধ করার ব্যবস্থা করব। চলো, চা খাবে? চলো যাই। মা, আমার ডিভোর্স লেটারটা একদম রেডি আছে। আজকে বিকেলের মধ্যে আমি লেটারটি সোহেলের কাছে পাঠিয়ে দিব। আর তোমরা আমার সাথে আকাশের বিয়ে কবে দিবে সেটা তোমরা ডিসাইড করে নাও। শোনো মা, এইসব ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। যেটা বলবে তোমার বাবা বলবে। সে আসুক, সে যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। শোনো, আজকে একটা আনন্দের খবর আছে। কি? সোহেল আমার কাছে ফোন করছিল, ব্যাংক নাকি তাকে ওই টাকা পরিশোধে 3 বছর সময় দিয়েছে। তাহলে তো ভালো কথা। আরও একটা সুখবর আছে, 10 লক্ষ টাকাও ম্যানেজ করছে। আর ব্যাংক ওকে সুযোগ দিছে 3 বছরের মধ্যে 20 লক্ষ টাকা শোধ করতে হবে। আরও সুখবর হচ্ছে 10 লক্ষ টাকা তার ম্যানেজ হয়ে গেছে। আর হচ্ছে
20 লক্ষ টাকা সে 3 বছরের মধ্যে দিতে পারবে, এই কনফিডেন্স তার আছে। কি বলো? তাহলে তো অনেক সুন্দর সুখবর। ইতি, আর ভুল করিস না, এখনো সময় আছে। তুই সংশোধন হয়ে যা, তুই সোহেলের কাছে ফিরে যা। বাবা, তুমি যা বলছো তা কি সত্যি? তোমার কথা যদি সত্যি হয় তাহলে আমি এই মুহূর্তে আমার সংসারে ফিরে যাব। যদিও আমি ডিভোর্স লেটার দিতে চেয়েছিলাম, কিন্তু তার আমি এখন দিব না। আমি আসছি মা। দাঁড়াও, তুমি কি ভাবছো? তুমি যখন যা খুশি তাই করবে আর আমরা তাই মেনে নেব? তুমি একটা স্বার্থপর মেয়ে, এটা আমার বোঝা হয়ে গেছে। তুমি একটাবার ভেবে দেখছো যে স্বামী তার বাড়ি ঘর ব্যাংক নিয়ে নিছে আর তুমি তাকে ফেলে চলে আসলে, আবার যেই শুনছো যে তার ব্যাংক সব কিছু ফিরাই দেবে, আবার তুমি সেখানে যাচ্ছ। তোমাকে আর যেতে হবে না, তোমাকে ডিভোর্স লেটারও পাঠাতে হবে না। সোহেল আমাকে বলেছে সেই তোমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিচ্ছে। এই যে এখন কয়টা বাজে শুনি? 3টা বাজে। দুপুর গড়িয়ে বিকেল 3টা প্লাস বাজে, আর এখন তোমার বাসায় আসার সময় হলো। আমি সেই কখন থেকে তোমার জন্য না খেয়ে বসে আছি যে তুমি বাড়িতে আসবে, আমরা দুজন একসাথে খাবো। আর দেখো তো, তুমি সব সময় এরকম লেট করে আসো। ওরে আমার মহারানী, অফিসের কাজগুলো শেষ করতে করতে লেট হয়ে গেল, আর তুমি না খেয়ে আসো কেন? আমি তো তোমাকে বলছি যে আমার আসতে লেট হলে তুমি তোমারটা খেয়ে নিও। আচ্ছা, তোমার কি মনে হয় যে আমি তোমাকে রেখে একা একা খাবো? আগে কখনো খেয়েছি? আর তাছাড়া কাজ যতই থাকুক, এই জন্য কি একটু নিজের প্রতি যত্ন নেওয়া যায় না? দেখো আচ্ছা। তো, সারাদিন না খেয়ে মুখটা একদম শুকিয়ে গেছে। চলো এখন খাবে। আচ্ছা ঠিক আছে, চলো চলো। না, তারপরেও আমি তার কাছে যাব, কারণ ভুল তো আমি করছি। আর এখন আমি আমার ভুল বুঝতে পারছি। এখন আমি তার কাছে গিয়ে আমার ভুলের জন্য ক্ষমা চাবো, যদি সে আমাকে ক্ষমা করে দেয়। বাবা, মা, তোমরা থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, আমি বিকেলের মধ্যে তোমার বাড়িতে যাচ্ছি। দেখো সোহেল, হয়তোবা আমি অনেক ভুল করছি, কিন্তু তার মানে এই না যে আমার স্বামীর পাশে অন্য একটা মেয়েকে আমার সহ্য করতে হবে। স্টপ, স্টপ ইওর মাউথ। স্বামী? কে স্বামী? কিসের স্বামী? এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে যাবে। দেখো সোহেল, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি, আর আমি এখন আমার ভুলটা বুঝতে পারছি। তুমি আমাকে মাফ করে দাও। আজকের পর থেকে এমন ভুল আমার আর কখনো হবে না। যদি শোনো যে ব্যাংক এই সম্পত্তি আবার নিয়ে নেবে, তখন কি আবার তুমি আমার বাড়িঘর ছেড়ে চলে যাবে? না না, আমি সত্যি বলছি, আমি আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি তোমাকে নিয়ে সংসার করব না। আজকে বিকেলের মধ্যে তুমি আমার কাছ থেকে ডিভোর্স লেটারের কাগজটা পেয়ে যাবে। আর চিন্তা করার কোনো কারণ নেই, তোমার কাবিনে যত টাকা আছে তত টাকাই আমি তোমাকে দিব। এখন এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে চলে গেলে আমি খুশি হব, আর নয়তো আমি ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দিতে বাধ্য হব। আমি তোমাকে সুন্দরভাবে বলছিলাম যে স্ত্রীর দাবি নিয়ে যেন কোনোদিন আমার সামনে আর না আসা হয়, তখন তুমি জোর গলায় বলছো আমি আর কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার বাড়িতে আসবো না। এখন আসছো কেন? স্বার্থপর, লোভী কোথাকার! আই সে গেট আউট, আউট! ওর সাথে আমার কোনোদিন প্রেমের সম্পর্ক ছিল না। আমি ওকে বিয়ে করব সেই ধরনের কথা কোনোদিন আমাদের মধ্যে হয়নি। অথচ আমার বিপদের মধ্যে ও আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে 10 লক্ষ টাকা দিয়ে হেল্প করতেছে। আর তুমি আমার বউ হয়ে তোমার যা কিছু আছে সব কিছু নিয়ে তুমি তোমার বাপের বাড়ি চলে গেছো। একটা বারো চিন্তা করনি যে মানুষটাকে আমি ভালোবাসছি, যে মানুষটার জন্য রাত দিন পাগল হয়ে থাকছি, সেই মানুষটাকে ছেড়ে আমি কিভাবে চলে যাই? এগুলো সম্পূর্ণ ছিল তোমার অভিনয়। কারণ আমার টাকা ছিল, অর্থ সম্পদ ছিল,
তুমি আমাকে ভালোবাসার নাটক করে গেছো আমার সাথে। আর তোমার মতো এরকম নাটকবাজ মেয়ে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না। তুমি অনেক কিছু বুঝিয়ে দিয়েছো আমাকে, তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে পারছি, তাই তোমার দ্বারা সংসার সম্ভব না। তুমি যার সংসারে যাবে তার পায়ের পাতা থেকে শুরু করে মাথা পর্যন্ত দেখবে তার কত টাকা আছে, কত সম্পত্তি আছে। তার সম্পত্তি আর টাকাই সব কিছু না। স্বামী স্ত্রীর একটা ভালোবাসা, একটা ভালো সম্পর্ক, এটাই হচ্ছে প্রকৃত সুখ। আর সেই সুখটা তোমার মধ্যে নেই। আমি ব্যাংকের কাছে এত টাকা ঋণ হয়েছি, একটা বারো কি তোমার জানার ইচ্ছে ছিল না? জানার প্রয়োজন মনে করনি? তুমি যখন যা চেয়েছো সব কিছু আমি করেছি, তাই দিয়েছি। এক কথা ধরা যায়, আমার এই ঋণ পান সম্পূর্ণ তোমার জন্য। যাও যাও বলছি। ও, আর একটা কথা শুনে রাখো, আজকে বিকেলের মধ্যে আমরা বিয়ে করতেছি। বিয়ে করার আগে তুমি তোমার কাগজটা পেয়ে যাবে। তুমি তোমার পরিবারকে জানিয়ে রাখো। যাও। আচ্ছা যাই। হ্যাঁ। মাতবার চাচা, মাতবার চাচা কি বাড়িতে আছে? কে? আছে, আমি আপনাদের গ্রামের জামাই। জামাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার? চাচা, আমি অতি কষ্টে পড়ে আপনার কাছে আসি। আমার কথাগুলো হচ্ছে, আমি আপনাদের গ্রামের কোচিং শিকদারের মেয়েকে বিয়ে করেছি, কিন্তু বিয়ে করার পর থেকে সে আমার কথার মানে আমার লাইনের বাইরে। আমি তাকে যতই বুঝ দিচ্ছি, যতই কথা বলতেছি, সে আমার কোনো কথা শুনতেছে না। আমি এর একটা বিচার চাই, সুষ্ঠু বিচার যেটা হয় সেই বিচারটাই আপনি করবেন। আরে বুঝলাম তো, কি কথা শুনতেছে না সেটাই তো বললে না। সেটা বলবা তো, কি কোন কথা শুনতেছে না তোমার? আচ্ছা ঠিক আছে চাচা, আমি কথাগুলো বলি, আপনারা শোনেন। বলো। কি হলো বলো। ঠিক আছে, আমি কথাগুলো বলতেছি, শোনার মাত্র বলছে স্যার। আমি গ্রামের একজন সাধারণ মানুষ, সাধারণ কর্ম করে খাই। আমি যখন আমার বউকে বিয়ে করছিলাম, তখন তার এই যে ফ্যাশন স্টাইল, এগুলো আমি দেখি নেই, শুনিও নি। আমি আমার বউকে কিভাবে রাখবো, কিভাবে মানে আমি চালাবো, সেই চিন্তাটা আমার, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চায় না। শুনেন তাহলে। আজকে কিন্তু খুব মজা করলাম, তাই না? হ্যাঁ আপু, আজকে অনেক মজা করলাম। আপু, হুম, তুমি তো দুদিন পর শ্বশুর বাড়িতে চলেই যাবা। তো আমি তো একা হয়ে যাব। আমি কার সাথে ঘুরবো ফিরবো, কার সাথে মজা করব? আরে আমার পাগলি বোন, 2 দিন পরে আমি শ্বশুর বাড়িতে যাব, তাতে কি হয়েছে? আমি যদি আমার শ্বশুর বাড়িতে 2 দিন থাকি, তাহলে বাপের বাড়িতে থাকবো 6 মাস। আর তাছাড়া আমরা এই 2 বোন হচ্ছি এই এলাকার সব থেকে সুন্দরী মেয়ে। আমরা যদি এলাকায় না ঘুরি, তাহলে ঘুরবে এটাকে? এলাকার পরিবেশ কি সুন্দর থাকবে? কিন্তু শুনলাম আজ নাকি দুলাভাই আসবে, এসে নাকি তোমাকে নিয়ে যাবে, তখন তো আমি একা হয়ে যাব। আসুক, তাতে কি হয়েছে? ওই যে বললাম না, আমি আমার শ্বশুর বাড়িতে 2 দিন থাকলে আমার নিজের বাড়িতে থাকবো 6 মাস। এইটা নিয়ে তোর কোনো টেনশন করতে হবে না। চল। এই রূপা, এদিকে আসো। আচ্ছা ঠিক আছে, শোন, তোরা দুজন একটু এখানে দাঁড়িয়ে কথা বল, আমি সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু বেশি সময় নিবি না। আচ্ছা ভাইয়া থাকেন। হ্যাঁ শোনো, আগে তো বিয়ের কথা বললে খালি বলতা যে বড় বোনের বিয়ে হোক, তারপর আমরা বলবো। এখন তো তোমার বড় বোনের বিয়ে হয়ে গেল, এখন তোমার বাড়িতে বলো যে কবে বিয়ে হবে আমাদের, কবে তুমি বিয়ে বসতে পারবে আমার সাথে। আচ্ছা শোনো, তুমি এই নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। আজকে বিকাল তুমি আমাদের বাড়িতে আসো, দরকার হয় আমি বিয়ের কথা বলবো আমার আম্মুকে। ঠিক আছে, তোমার বোন যখন সামনে গিয়ে দাঁড়িয়ে আছে, চলো আমরা এই পাশে একটু বসি। হ্যাঁ চলো।
ইতি, তো তুমি তুমি এই সময় এখানে? আমি তো তোমাদের বাড়ির দিকে যাচ্ছিলাম, তুমি এইখানে এভাবে দাঁড়িয়ে আছো। কিভাবে ব্যাপার? দাঁড়িয়ে আছি? এই যে যেভাবে স্টাইল করে দাঁড়ায় আছো এই রাস্তার মাঝখানে, এখান থেকে তো লোকজন যাতায়াত করে, তারা দেখলে তোমাকে কি বলবে? আশ্চর্য, তুমি জানোই তো যে আমি আগে থেকে এভাবে সবসময় চলাফেরা করি, আর কে কি বলবে সেটা শুনে আমি কি করব? আচ্ছা ঠিক আছে, তোমার কথার সাথে যে আমি যে পারবো না সে আমি খুব সুন্দরভাবে জানি। চলো চলো। শোনো, আমি আসছি তোমাকে, তুমি এখন সোজা বাড়িতে গিয়ে তোমার কাপড় চোপড় যা কিছু আছে সব কিছু গোছগাছ করবা, ঠিক আছে? এই ও রূপা না? ইয়ে মানে এই রূপা, রূপার দিকে আয়। এখন আমি খুব ক্লিয়ার ভাবে বুঝতে পারছি নিজের ছোট বোন একটা পরপুরুষের সাথে এখানে বসে প্রেম করতেছে, আর তুমি বড় বোন হয়ে ওইখানে দাঁড়িয়ে অপেক্ষা করতেছো, মানে পিয়ন। আমি যেগুলো পছন্দ করি না, যেগুলো আমার কাছে ভালো লাগে না, সেইগুলোই তুমি বেশি বেশি করে করতেছো। এই তো লজ্জা করে না, শরম করে না তোর যে আরে- বড় বোন দাঁড়িয়ে প্রেম করার সুযোগ করে দিতেছে? আশ্চর্য, সোহেল তুমি এমন কেন করতেছো? আর তাছাড়া ও এখন ছোট, ওর ওই ছেলেটার সাথে সম্পর্ক আছে, কথা একটু বলতেই পারে, এতে কি এমন হয়ে গেল? চুপ করো বেয়াদব কোথাকার, আমি বেশি কথা বলি না? তুমি দাঁড়িয়ে তোমার ছোট বোনকে দিয়ে একটা লোকের সাথে প্রেম করাইতেছো, আর আমি সেই কথাগুলো বলতেছি আমি বেশি কথা বলি? আমি বুঝলাম না, কথা বলতেছে আমার ছোট বোন, এতে তোমার সমস্যা কি? আমি তো আর কারোর সাথে কথা বলতেছি না। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিচ্ছ, তার মানে তুমি পিয়ন সাজছ। তোমার লজ্জা করে না যে তুমি বড় বোন হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে পাহারা দিতেছো? ঠিক আছে, এই কথা যদি আমি তোমার আম্মাকে না বলছি, তারপর দেখো। এই চল আমার সাথে, চল। আরে আরে কি করতেছো তুমি? ছাড়ো। কি হয়েছে? কি হয় নাই সেই কথা আপনার মেয়েকে জিজ্ঞেস করেন। তুমি যখন নিয়ে আসছো তুমি বলো না। শোনেন মা, আমি গ্রামের পথ দিয়ে হাইটে আসার পরে দেখি আপনার মেয়ে দাঁড়িয়ে আছে, আর আপনার ছোট মেয়ে এবং অন্য একটা ছেলে দুজন দুজনের সাথে প্রেম করতেছে। আচ্ছা মা, তুমি বলো তো, এই জেনারেশনের মেয়েরা একটু একটু রিলেশনে জড়াবেই, এটা খুবই স্বাভাবিক। এটা দেখেই তোমার জামাই একদম হাই হতাশ লাগিয়ে দিছে। আর এই যে আমরা দুইজন শার্ট প্যান্ট পরে কেন বের হয়েছি, এটা নিয়েও তার অনেক কথা। সে তো আগে থেকেই জানতো যে আমি সবসময় এইভাবেই চলাফেরা করি, তারপরেও কেন এত কথা বলবে? সত্যি তো বাবা, তুমি তো আগের থেকে জানতা। আর এখন আধুনিক যুগ, মডার্ন যুগ, এখন তো প্যান্ট শার্ট পরা কোনো ব্যাপারই না। আর প্রেমের কথা বলতেছো, ওইটাও তো কোনো কিছু না। আর আমার ছোট মেয়ে প্রেম করতেছে, তা তো তোমার কি ক্ষতি হয়েছে? ও তো আর করতেছে না। সি মাসি, কোথায় আপনি আপনার মেয়ে দুজনকে একটু ধমক দামকি দিবেন, তা না করে আপনি মা হয়ে মেয়েদের পক্ষ নিয়ে কথা বলতেছেন। শোনেন মা, এইটা আপনাদের কাছে ভালো লাগতে পারে, কিন্তু আমার কাছে মোটেও ভালো লাগে না। আমার বউ দাঁড়িয়ে দাঁড়িয়ে পিয়নগিরি করবে, অপেক্ষা করবে, আর তারই ছোট বোন অন্য একটা পরপুরুষকে নিয়ে প্রেম করবে। এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব না। আমি আমার বউকে কিভাবে চালাবো, কিভাবে রাখবো, কিভাবে পালবো, সেটা একান্ত ব্যক্তিগত আমার ব্যাপার। আর শোনেন আম্মা, আপনি যদি আমার বিষয় এইভাবে যদি নাক গলান, তাহলে আপনাদের সাথে আমার মনে হয় আর থাকা সম্ভব না। আর আমি তোমাকে সাফ সাফ সুন্দরভাবে বলছি, যদি আমার সাথে সংসার করতে চাও, যদি আমার বউ হয়ে থাকতে চাও, তাহলে এই সমস্ত পোশাক আশাক ছেড়ে দিয়ে বাঙালি বধূ, বাঙালি নারীরা যেভাবে চলাচল করে সেইভাবে তোমাকে চলতে হবে। আর নহলে আমি আপনাদের গ্রামের যে মাতব্বর চাচা আছে তার কাছে এই সমস্ত বিচার দিব। ঠিক আছে, যাও তুমি বিচার নিয়ে। কেন বিয়ের আগে দেখেছিলে না যে আমি সবসময় এভাবেই চলাফেরা করি? তখন কেন এগুলো দেখেও বিয়ে করেছিলে? হ্যাঁ, এখন যাও, তোমার যার কাছে ইচ্ছা তার কাছে বিচার দাও, কিন্তু আমি তোমার কথা মতো চলতে পারবো না। শোনো বাবাজি, আসলে ছোটবেলা থেকে আমার দুইটা মেয়েকে তো আমি এইভাবেই মানুষ করছি, কখনো কোনো অভাব আমি বুঝতে দেইনি। মা, আমরা তো অন্যায় কিছু করি নাই, একটু এক সাইডে বসে গল্প করতেছিলাম, তাই দুলাভাই তো কিছু বললো। তোমাদের না লজ্জা শরমটা আসলে একটু কম।
মানে লজ্জা শরম বলতে একটা বিষয় আছে, বস্তু আছে, সেটা তোমাদের জানা নেই। এত সুন্দরভাবে সাধু সেজে কথা বলতেছো, মনে হচ্ছে তোমরা দুধে দোয়া তুলসী পাতা, কিচ্ছু জানো না। আর মা, আমি আপনার কাছ থেকে আসলে এই সমস্ত কথাবার্তা আশা করিনি। আমি এখন এই মুহূর্তে মাতবর চাচার কাছে গিয়ে আমি সংসার করব কি করব না সেটা তাকে আমি জানাতেছি। দাও হয়েছে, এখন এই বাদবার বাড়িতে যায় উল্টা পাল্টা কি বলবে আল্লাহ জানে। তোদেরও বলি যে যেটা পছন্দ করে না তার সামনে সেটা করা লাগবে কেন? একটু না করলেই তো পারিস। আরে মা, আমরা কি ওর সামনে কিছু করছি নাকি? আমি আলাদা হয়ে দাঁড়াইছিলাম, ও কখন হুট করে কোত্থেকে আসলে আমি কি জানতাম যে ও আসবে এই সময়? ঠিক আছে থাম, চল মাতবার বাড়িতে যাই, দেখা যাক মাতবার বাড়িতে যাই আবার কি না কি বলে। চল। আচ্ছা ঠিক আছে, চলো। আপনি তো সবই শুনলেন, সবই বুঝলেন। আপনার জ্ঞানে ধ্যানে যা আসে আপনি একটা সুন্দর রায় দিয়ে দেন। শোনো সোহেল, তোমার বউ স্টাইল করুক, পাঙ্কু করুক, ফ্যাশন করুক, এতে তো আমি সমস্যার কিছু দেখি না। আরে একটা মেয়ে এখনকার আধুনিক যুগে স্টাইল করবে, এটাই তো স্বাভাবিক। তাতে কোনো তোমার সমস্যা আছে? আমি তো মনে করি তোমার কোনো সমস্যা নেই। আরে তোমার বউ ফ্যাশন করুক, স্টাইল করুক, এতে তো আমি সমস্যার কিছু দেখি না। শোনো, তোমার বউরে এরপর থেকে তুমি এইসব বিষয়ে কিচ্ছু বলতে পারবে না। মাতবর চাচা, এটা আপনি কি বিচার করলেন? আমি আপনার কাছে আসছিলাম একটা সুষ্ঠু বিচারের জন্য। আপনি একটা সুষ্ঠু বিচার করে দিবেন যাতে আমার বউ আমার মতো চলাচল করে। অথচ আপনি কি করলেন? আমার বউ স্টাইল করবে, ফ্যাশন করবে, সেই রায় আপনি দিয়ে দিলেন। আমি আপনার এই বিচার মানি না আর মানবো না। শোনেন আম্মা, আমি চাইছিলাম আমার বউ আমার মতো চলবে, আমি যা পছন্দ করি সেইভাবে সে চলবে। আর সে যেহেতু চলবে না, আমি আপনার মেয়েকে নিয়ে সংসার করতে পারবো না। এটাই আমার শেষ কথা এবং ক্লিয়ার কাট কথা। আল্লাহ, বিপদে পড়া তো কান্নাকার বাসায় উঠে গেলাম। একটা অপরিচিত বাসায় এভাবে উঠলাম, এই বাসার কাউরে চিনি না, জানি না। এখন যদি কেউ আমার এসে প্রশ্ন করে, আমি তাদেরকে কি উত্তর দিব? আল্লাহ, তুমি আমার কোন বিপদে ফালাইলা? সোহেল, এই সোহেল, আমি কিছুই বুঝতে পারতেছি না। আমার ছেলে বিয়ে করে ঘরে বউ আইনে লুকায় রাখছে, কথা তো আমাকে বলতে পারতো, কেন বললো না ছেলেটা? কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কার সঙ্গে গল্প করতেছো? না, কারোর সাথে না। আসলে কি আমাদের না একটা সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে সেটা খুলে বলো না। আরে আমাদের ছেলে যাকে এত আদর করে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, হ্যাঁ, সেই ছেলে কিনা গোপনে বিয়ে করে বউ এনে ঘরে লুকায় রাখছে। আবল তাবল বলতেছো, এ তো আমার বিশ্বাসই হয় না। আরে না, আমি দেখছি, দেখে তাই সেখানে বক বক করতেছি। দেখো, আমাদের ছেলে এই কাজ করতেই পারে না। আমিও তো বিশ্বাস করি নাই, কিন্তু আমি নিজের চোখে দেখছি। আসো আসো আমার সাথে, দেখে যাও। হ্যাঁ, কে তুমি?
তুমি আমার ছেলের বউ হয়ে আমার বাড়িতে এসে লুকিয়ে আছো, অথচ আমরা জানি না। এই, তোমার বাড়ি কোথায়? তোমার বাবার নাম কি? কি ব্যাপার, চুপ করে আছো কেন? কথাগুলোর উত্তর দাও। এই মেয়ে, তোমার কত বড় সাহস আমার বাড়িতে আমার ছেলের বউ হয়ে লুকিয়ে আছো, অথচ আমরা জানি না। এই, তোর বাড়ি কোথায়? তোর বাবার নাম কি? কি হলো, চুপ করে আছো কেন? কথাগুলোর উত্তর দেওয়া যাচ্ছে না? আসলে ওকে বলে কোনো লাভ নাই, দোষ হচ্ছে তোমার ছেলে। চলো, আসো আমার সঙ্গে। আজকে আসুক, বোঝাপড়া। দাঁড়া। এই, কি ব্যাপারটা কি? এইটুক থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, লেখাপড়া শিখালাম, আর এত বড় একটা কাণ্ড করলি, আমাদের জানানোর প্রয়োজন মনে করলি না? আবার তুমি কি বলতেছো? আমি তো তোমার কথা আসলে কিছুই বুঝতে পারতেছি না। আমি আবার কি করলাম? ও, এখন বুঝতে পারতেছো না, আর বুঝবাই বা কি করে? আচ্ছা, তোকে কি আমরা ভালোবাসি না? এই যে আমরা দুইজন যে আছি, তোর বাবা মা, একবার তো জানানো প্রয়োজন ছিল। বিয়ে করে আইনে যে ঘরে বউ উঠাইছিস, একবার কি জানাইতে পারতি না? বউ? হ্যাঁ, বউ। মা, তুমি এসব কি বলছো? আমি বিয়ে করে আমার ঘরে বউ লুকিয়ে রাখছি, তোমরা এসব কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, তোমরা এখানে দাঁড়াও, আমি দেখতেছি। দেখছো, এমন ভাব করছে মনে হচ্ছে কিছুই জানে না। দাঁড়াও, সব দেখি, আসতে দাও। কি ব্যাপার? কে আপনি? দেখুন, আমি জানি না আপনি কোন উদ্দেশ্যে, কোন কারণে আপনি আমার ঘরে ঢুকছেন এবং আমার ঘরে ঢুকে লুকিয়ে আছেন। আর বাইরে আমার বাবা মা আমাকে সন্দেহ করছে আমি বিয়ে করে ঘরের ভিতরে বউ লুকিয়ে রাখছি। আপনি কথা বলতে তো পারেন যে আমাদের মধ্যে বিয়ে হয়নি বা আমি তাকে চিনি না, মানে আপনিও আমাকে চেনেন না। শুধু শুধু তাদেরকে এই সমস্ত টেনশনে রাখার কোনো দরকার আছে? ও, তার মানে আপনি ওনাদেরই ছেলে? আসলে আপনার বাবা মা আমাকে দেখে যেভাবে রেগে গেছে, আমি আর তাদের মুখের উপর কোনো কথা বলতে পারিনি। এটাই তো ভুল করছেন। যেটা সত্যি সেটাই আপনি তাদের কাছে বলতেন, তাহলে তো আমার কোনো সমস্যা হতো না। এখন তারা আমাকে সন্দেহ করছে আমি বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসছি। চলুন, এই সত্য কথাটাই তাদের কাছে বলবেন। চলুন আমার সাথে। কোথায়? জি, আমার বাবা মার কাছে। আসুন। বাবা, সত্যি কথা বলতে আমি মেয়েটাকে বিয়ে করিনি। তোমাদের যদি বিশ্বাস না হয় মেয়েটাকে জিজ্ঞেস করো, তোমার যেটা সত্যি কথা তুমি বলতে পারো। আর আমার এখানে এসে তো ভয়ে লুকিয়ে থাকার কারণটা হলো আমার চাচাতো ভাই আমার পিছু নিয়েছে, আর সে যদি একবার আমাকে পেয়ে যায় সে তখনই আমাকে খুন করে ফেলবে, আর আমার সব জায়গা সম্পত্তি তাদের নামে লিখে নেবে। এসব তুমি কি বলছো মা? তাহলে আমরা এত সময় আমার ছেলেকে ভুল বুঝে অনেক গালমন্দ করছি। না না, এটা তো ঠিক করিনি। আচ্ছা ঠিক আছে মা, তোমার কোনো ভয় নাই। তুমি যেহেতু এ বাড়িতে এসেই পড়েছো, তোমার যে কদিন খুশি তুমি এই বাড়িতে থাকতে পারো। আর দেখি কে আসে, এই বাড়ি থেকে তোমাকে কে তুলে নেয় সেটা আমরাও দেখব। আমার মা তো বললোই আপনারা আমাদের বাড়িতে যে কদিন খুশি আপনি থাকতে পারেন। মা চলো। হ্যাঁ, চল। আরে ভাইয়া, ভাইয়া ছাড়ো আমাকে। সারা রাস্তা দৌড় পেরে তোর আমি এসে এই জায়গায় পাইছি। তোরে ওই পাগলের কাছে বিয়ে দিয়ে তোর সব সয় সম্পত্তির মালিক হবো আমি। ভাইয়া ছাড়ো বলছি, আমি কখনো এই বিয়ে করব না। আর আমার সব সয় সম্পত্তি, এটা তুমি ভাবলে কি করে? এই স্বপ্ন তোমার স্বপ্নই রয়ে যাবে। আমার সম্পত্তি তুমি কখনোই পাবে না। তুই ভাবলি কি করে তোর আমি ছেড়ে দিব? চল আমার সাথে। আরে যেহেতু উনি আপনার সাথে যেতে চাচ্ছে না, কেন জোর করে তাকে আপনি নিয়ে যাবেন? আপনি যদি ভালো চান এখান থেকে সুন্দরভাবে ভদ্রভাবে চলে যান। যান বলছি। আমার কাজে তুই কোনো বাধা দিস না, পরে নিয়ে যেতে দে। আমি আপনাকে বলছি এখান থেকে সুন্দরভাবে ভদ্রভাবে চলে যান, আর তা না হলে পরে নিয়ে যেতে দে। এটা প্রাথমিক, আর এর চাইতে যদি বেশি
সিনক্রেট করার চেষ্টা করিস না, তোর অবস্থা অনেক খারাপ হবে। আমার হায় হায়, এ আপনি কি করলেন? আপনি তো জানেন না যে আমার ভাই কতটা খারাপ। পরবর্তীতে ও আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ও আমার কিচ্ছু করতে পারবে না, কারণ আমাদের গ্রামে আমাদের একটা প্রভাব আছে, একটা লাঠির জোর আছে। এই নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। শোনো মা, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার যদি অমত না থাকে তাহলে আমার ছেলে বউ করে তোমাকে আমার বাড়িতেই রেখে দেবো। তখন আর তোমাকে কেউ কিচ্ছু বলতে পারবে না। চলো আমার ঘরে চলো। আসো মা, ঘরে আসো। কি ব্যাপার মা, তুমি চুপচাপ কেন? তোমার কি এই বিয়েতে কোনো মত নেই নাকি? না না, আসলে তেমন কিছু না, কিন্তু আপনারা যে এত অল্পতেই আমাকে এত বড় সুযোগ দিয়ে দেবেন আমি সেটা কখনো কল্পনাও করতে পারিনি। আর তাছাড়া আপনারা আমাকে আজকে যে উপকারটা করলেন, আপনাদের উপকারে আপনাদের এই প্রস্তাবে না করার মতো কোনো কারণই আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা ঠিক মা, আছে। তোমার হবু বৌমা ঘরে নিয়ে চলো। আচ্ছা ঠিক আছে, চলো। মামা